এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে লাদাখ যাওয়ার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করতে হয় তার একটা বড় প্রবলেম কিন্তু সলভ করবার ক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে যাবেন। ট্রেন এবং সড়ক পথে কিভাবে বাইক পাঠানো যেতে পারে, তার কি সিস্টেম, তার কি সুবিধে, তার কি অসুবিধে এবং তার কি খরচপত্র, এই নিয়ে আমরা আলোচনা করব। ইউটিউব বা ওভার দ্য নেট খুব একটা প্রপার এবং সাফিসিয়েন্ট ইনফরমেশন কিন্তু অ্যাভেলেবেল নেই। নমস্কার বন্ধুগণ, লিভিং ইনসুলেটেড ইউটিউব চ্যানেলের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে ইউটিউব বা ওভার দ্য নেট খুব একটা প্রপার এবং সাফিসিয়েন্ট ইনফরমেশন কিন্তু অ্যাভেলেবেল নেই। অন্তত আমি যখন এই প্রবলেমটা ফেস করেছি, তখন আমি যে ব্যাকগ্রাউন্ড স্টাডি করছিলাম, তখন আমি কিন্তু যথেষ্ট ইনফরমেশন পাইনি যেটা দিয়ে আমি আমার এই প্রবলেমটাকে সলভ করতে পারি। সেই কারণেই আজকে আমরা আমাদের পার্সোনাল অভিজ্ঞতা এখানে শেয়ার করব। এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে লাদাখ যাওয়ার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করতে হয় তার একটা বড় প্রবলেম কিন্তু সলভ করবার ক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা কনফিডেন্ট হয়ে যাবেন। সেই জন্যই অনুরোধ করব এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা একদম মেন টপিকে চলে আসি। আমরা যখন কলকাতা থেকে লাদাখ বা স্পিতি রাইড করবার প্ল্যান করি তখন দুটো বড় প্রবলেম আমাদের কিন্তু ফেস করতে হয়। এক, অনেকেরই ছুটি সাফিসিয়েন্ট থাকে না। সেক্ষেত্রে কলকাতা থেকে দিল্লি বা চণ্ডীগড় বা জম্মু এই অবধি বাইক চালিয়ে পৌঁছনো এবং সেখান থেকে আবার ব্যাক করে আসা, এই কাজটার জন্যই কিন্তু মোটামুটি 7-8-10 দিন লেগে যায়। এবার অনেকেরই এতগুলো দিন ছুটি থাকে না, তারা অনেকেই চান যে চণ্ডীগড় বা মানালি বা দিল্লি থেকে বাইক রেন্ট নিয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রেও অনেক প্রবলেম আসে রেন্ট করবার ক্ষেত্রে। সেই বিষয়গুলো আমি পরে অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা ধরে নিচ্ছি যে আমরা নিজেদের বাইকেই লাদাখটা করব, এইভাবে প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিভাবে এগোবো। সেকেন্ড যেটা প্রবলেম হচ্ছে, যদি এখান থেকে এরকম ভাবে পুরোটাই চালিয়ে যাওয়া হয় কলকাতা থেকে, তাহলে ঝাড়খণ্ড, বিহার এবং ইউপির একটা অসম্ভব গরম এবং বৃষ্টি, এই দুটো জিনিসকে ফেস করতে হয়। এই দেখতে পাচ্ছ অবস্থা সব, এই ডিজাইন হচ্ছে কাদার, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সামনে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়ির চাকায় ছিটে ছিটে আমাদের এই অবস্থা। পুরো বাইক, আমাদের শরীর, হেলমেট সবকিছু একবারে কাদাময়। আমাদের হেলমেটগুলোর অবস্থা দেখো, গোপ্রো ঢুকিয়ে দিতে হয়েছে, রেকর্ডিংও কিছু করতে পারিনি। এই দেখো, এই একদম ক্লোজে দেখো আমার হাতের অবস্থা, পুরো সারা গা এরকম হয়ে রয়েছে। লাদাখ রাইডের যেটা মেন সময়, সেই সময় এই তিনটে স্টেটের গরমটা এত মারাত্মক থাকে এবং এত বেশি ক্লান্তিকর থাকে যে পরবর্তী রাইডের যে মাউন্টেন অংশের যে রাইডটা, সেটাই যাওয়ার আগেই আমাদের অনেকটা এনার্জি কিন্তু নষ্ট হয়ে যায়। বাপির আমার দুজনেরই খুব হাল খারাপ। বাপি তো প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিল। আমরা এখন একটা গাছতলা পেয়েছি, সেইখানে বসে আছি, কখনো কখনো শুচ্ছি। অসম্ভব গরম, জাস্ট পারছি না। এখান থেকে রোদ পড়বে তারপরে আমরা এখান থেকে বেরোবো, তার আগে না। সেই জন্য অনেকে চান ট্রেন অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে বাইক দিল্লি বা চণ্ডীগড় অবধি পাঠানো। এই ভিডিওতে আমরা ট্রেন এবং সড়ক পথে কিভাবে বাইক পাঠানো যেতে পারে, তার কি সিস্টেম, তার কি সুবিধে, তার কি অসুবিধে এবং তার কি খরচপত্র, এই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসুন শুরু করি যে ট্রেন না সড়ক পথ, কোনটা বাইক পাঠানোর ক্ষেত্রে বেটার অপশন হবে এবং সেগুলো কিভাবে করতে হবে। প্রথমে চলে আসি ট্রেনের ক্ষেত্রে। সবাই মিলে আলোচনা করলাম যে ট্রেনে করে যাব। বাইক তাহলে কি করে যাবে? ট্রেনে করে যাবে। একদিন আমরা হাওড়া গেলাম কিভাবে তোলা হয় তার প্রসিডিওর জানার জন্য, কিন্তু সেখানে যে যা দেখলাম, ট্রেনে আপনারা দুভাবে বাইক পাঠাতে পারেন, একটা হচ্ছে লাগেজ হিসেবে আর দুই হচ্ছে পার্সেল হিসেবে। লাগেজ হিসেবে পাঠাতে হলে কি করতে হয় না, লাগেজ হিসেবে যে ট্রেনে আপনি পাঠাতে চাইছেন সেই ট্রেনে আপনার কনফার্ম টিকিট থাকতে হবে, তবেই আপনি লাগেজ হিসেবে ওই ট্রেনে বাইক পাঠাতে পারবেন। আর পার্সেল হিসেবে আপনার ওই ট্রেনে টিকিট না থাকলেও আপনি পাঠাতে পারেন। লাগেজ হিসেবে যদি পাঠাতে হয় তাহলে খরচ সামান্য বেশি পড়ে, আর পার্সেল হিসেবে পাঠালে খরচ একটু কম পড়ে।
কি রকম খরচ পড়ে আসি সেই জায়গাটাতে। হাওড়া থেকে দিল্লি পাঠাতে মোটামুটি 350 সিসির কম অবধি যে বাইকগুলো, সে বাইকগুলোর খরচ মোটামুটিভাবে 2600-2700 এরকম রেঞ্জের রেলের খরচ, রেলের ভাড়া। আর পার্সেল হিসেবে পাঠাতে চাইলে তার থেকে একটু কম খরচ পড়ে। আর প্যাকিং ইত্যাদির জন্য অফিসিয়ালি খরচ হচ্ছে 500 থেকে 600 টাকা মতন, কিন্তু আপনি যদি একটু বেটার প্যাকিং করতে চান তাহলে এই খরচটা 1000 ছাড়িয়ে যায়। এবার সুবিধা অসুবিধা কি কোন পদ্ধতির? লাগেজ হিসেবে আপনি ম্যাক্সিমাম একটা অথবা দুটো বাইককে আপনার যে ট্রেনে টিকিট সেই ট্রেনে তুলতে পারেন। কিন্তু আপনারা যদি দলে 4 জন 5 জন 6 জন ইত্যাদি হন, তাহলে এই প্রবলেমটা কিন্তু হবে যে আপনি ওই ট্রেনে সবকটা বাইককে তুলতে পারবেন না, যেমনটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমরা 4 জন ছিলাম, 4টে বাইক এক ট্রেনে আমাদের পক্ষে পাঠানো সম্ভব হয়নি। সেকেন্ড হচ্ছে, যদি পার্সেল হিসেবে পাঠান তাহলে আপনি তো পৌঁছে গেলেন, এবার কোন ট্রেনে আপনার বাইক উঠবে এটা কিন্তু নিশ্চিত নয়। সেই ট্রেন কখন পৌঁছবে, কবে পৌঁছবে, সেটাও একটা অনিশ্চিত ব্যাপার। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনি হয়তো দিল্লি পৌঁছে গেলেন এবং একটা বাইক আপনার সঙ্গেই গেল, আপনার ট্রেনেই গেল, বাকি 2, 3, 4টে আপনার গ্রুপ মেম্বারদের যে অন্যান্য ট্রেন বাইকগুলো, সেই বাইকগুলো পরবর্তী কোনো ট্রেনে পৌঁছবে। সেটা হতে পারে একটা ট্রেনেই বাকি 2টো বাইক গেল, বা 2টো ট্রেনে গেল, বা 3টে ট্রেনে গেল। অর্থাৎ সেক্ষেত্রে দিল্লি পৌঁছে বা জম্মু পৌঁছে আপনাকে 2-1 দিন বা 3 দিন ওয়েট করতে হতে পারে। এটা হচ্ছে একটা বড় সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে যে ট্রেনে বাইক পাঠাতে গেলে আপনাকে লাস্ট ড্রপ অবধি পেট্রোল ট্যাঙ্ক থেকে খালি করে দিতে হবে। সেই খালি করাটা আপনাকে করতে হবে না, আপনি ওখানে নিয়ে গেলে হাওড়াতে যখন প্যাকিং হবে, ওখানে যারা এই কাজে সাহায্য করেন তারা সিস্টেম জানেন, তাদের কাছে পাইপ ইত্যাদিও থাকে, তারা ওটা বার করে আপনাকে ড্রাই করে দেবে। কিন্তু আপনি দিল্লিতে স্টেশনে পৌঁছলেন, সেখান থেকে পেট্রোল পাম্প বেশ খানিকটা দূরে, সেই অবধি পৌঁছানোর মতন আপনার কাছে পেট্রোল কিন্তু আর বাইকে থাকছে না। তখন আপনাকে আবার কোনো একজন হেল্পিং হ্যান্ড জোগাড় করতে হবে, পোর্টার গোছের, যারা বাইক ঠেলে ঠেলে আপনাকে পেট্রোল পাম্প অবধি পৌঁছে দেবে, তারপর আপনি তেল ভরে পরবর্তী জার্নি করতে পারবেন। এই গেল ট্রেনের সিস্টেম। ট্রেনে কোথা থেকে এই কাজটা হবে না, হাওড়া স্টেশনে এখন যেখানে মেট্রো স্টেশনটা হয়েছে তার কাছেই বুকিং অফিস আছে, পার্সেল অফিস এবং লাগেজের অফিস, দুটো আলাদা আলাদা বুকিং অফিস আছে। সেইখানে গেলে আপনি এই ব্যাপারে আরো বিশদ জানতে পারবেন এবং কি কি অফিসিয়াল কাগজপত্র লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সে ব্যাপারে ওখান থেকেই বলে দেবেন। ওখানেই প্যাকিং এর ব্যবস্থা আছে, ওখানে বিভিন্ন লোক আছে, সোজা কথায় যাকে বলে দালাল, তারা এই ব্যবস্থাগুলো করে দেবে সামান্য অর্থের বিনিময়ে। আমরা এবার ছিলাম 4 জন এবং আমাদের টিকিট ছিল হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে। কিন্তু আমরা যখন গেলাম খবর নিতে, তখন আমরা জানতে পারলাম যে খুব বেশি হলে 2টো বাইককে ওই ট্রেনে তোলা সম্ভব, বাকি 2টো কিন্তু ওখানে যাবে না, জায়গা নেই, সেই স্পেস থাকে না আর কি। 4-5টা বাইক তুলবার মতন একটা ট্রেনে স্পেস থাকে না। এবং ওখানে যে প্যাকিং এর বিষয় দেখলাম, প্যাকিংটা যেভাবে দেখলাম, সেটাও আমাদের কাছে খুব একটা স্যাটিসফ্যাক্টরি বা সেফ বাইকের জন্য এরকম মনে হয়নি। বা যেভাবে অন্য মালপত্র ওই পার্সেল ভ্যানে তোলা হয় বাইকের সঙ্গে, সেক্ষেত্রেও আমাদের মনে হয়েছে যে লাগেজ হিসেবে নিলেও বা পার্সেল হিসেবে নিলেও বাইকের যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবং বেশ কিছু ইউটিউব ভিডিও বা অন্যান্য আর্টিকেলেও আমরা দেখেছিলাম যে বাইক যখন তারা পাচ্ছেন ডেস্টিনেশন স্টেশনে গিয়ে, তখন বাইকের অনেক মেজর ড্যামেজ হয়েছে। আমরা চাইছিলাম যে আমাদের 4টে বাইক একই সঙ্গে যাক। এবার বিভিন্ন রকম খোঁজ খবর করতে করতে, নানান ধরনের ট্রান্সপোর্ট এজেন্সির সঙ্গে কথাবার্তা বলতে বলতে, তারপর আমরা খোঁজ পেলাম আমাদের বাড়ির কাছেই কল্যাণীতে সেফ এক্সপ্রেসের একটা আউটলেট আছে বা একটা সেন্টার রয়েছে। সঙ্গে সঙ্গে খোঁজ খবর শুরু হলো এবং তাদের সাথে যোগাযোগ করলাম। আমাদের যেহেতু 2 জন, আমরা কাঁচরাপাড়া এবং হালি শহরের, আর 2 জন ছিল বেহালায়, তো কলকাতার দিকের বিভিন্ন সেন্টারেও যোগাযোগ করা হলো। খরচ মোটামুটি সব জায়গা থেকে একই বলল, কিন্তু বেশিরভাগ সেন্টার থেকেই বলা হলো যে আমরা প্যাকিং করতে পারবো না, প্যাকিংটা আপনাদের বাইরে থেকে কোনোভাবে করে নিতে হবে। এবং আমরা পরবর্তীকালে কথা বলে যেটা জেনেছি যে এই প্যাকিং করবার সুবিধাটা খুব কম সেন্টারেই রয়েছে। তার হয়তো অনেক কারণ থাকতে পারে, সেই বিস্তারিত বিবরণে আমরা যাচ্ছি না। কিন্তু আমরা ভাগ্যক্রমে এই কল্যাণীর যে সেন্টারটা, সেখানে আমরা প্যাকেজিং এর সুবিধা পেলাম। কিন্তু প্যাকেজের চার্জেসটা যথেষ্ট বেশি বলেছে রেলের থেকে, রেলের তুলনায়। তবু আমরা প্যাকেজিং এর সুবিধাটা ওখানে পেলাম। তো আমরা আলটিমেটলি সেফ এক্সপ্রেসেই আমাদের বাইকটা পাঠিয়েছি। কি কি সুবিধা হয়েছিল আগে আমরা বলি। আমাদের 4টে বাইক একসঙ্গে গেছে, একই কন্টেনারে গেছে। 2 নম্বর হচ্ছে আমরা পৌঁছেই বাইক পেয়ে গেছি। আমরা দিল্লি স্টেশন থেকে বেরিয়ে 10 মিনিটের মধ্যে আমাদের বাইক হাতে পেয়ে গেছি।
তার কারণ আমরা পৌঁছানোর দুদিন আগেই বাইক ওখানে পৌঁছে দিয়েছিল ওই সেন্টারে। 3 নম্বর হচ্ছে এই কল্যাণী ব্রাঞ্চের যিনি কর্তা ছিলেন বা ওনার ছিলেন, তিনি এমনভাবেই আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে আমরা দিল্লি স্টেশনের নিয়ারেস্ট একটা পয়েন্ট থেকে ওটা রিসিভ করতে পারি, এবং সেটা ম্যাক্সিমাম এরিয়াল ডিস্টেন্স 500 থেকে 600 মিটার ছিল, কিন্তু একটু ট্রাফিকের কারণে ঘুরে যেতে হয়েছে বলে আমাদের 1.5 কিলোমিটার মতন হয়তো অটোতে করে যেতে হয়েছে। তাহলে চলুন এখন সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সেফ এক্সপ্রেসের কল্যাণী ওই ব্রাঞ্চে, যেখানে আমাদের বাইক প্যাকিং হয়েছে এবং ট্রান্সপোর্ট করা হয়েছে। আমরা চলে এসেছি কল্যাণী সেফ এক্সপ্রেসে। এইখানের মাধ্যমে আমরা গাড়ি পাঠাবো এবার দিল্লি পর্যন্ত। এই বান্টিয়া রঞ্জন চলে এসেছে বেহালা থেকে। সেফ এক্সপ্রেসের এই যে কল্যাণী ব্রাঞ্চটা, এর এক্স্যাক্ট অ্যাড্রেস, লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবু একটু বোঝানোর জন্য বলছি, এই হচ্ছে সামনে গয়েশপুরের জুবিলি পার্ক, একটা বিখ্যাত ল্যান্ডমার্ক পিকনিক স্পট হিসেবে এখানে প্রচুর লোক আসেন পিকনিক করবার জন্য। এটাকে বাঁদিকে রেখে সামনে এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই বাঁদিকে পড়ে এই সেন্টারটা। এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেও আপনারা খোঁজ পেয়ে যাবেন। আমরা সেদিনকে যখন বাইকটা নিয়ে ঢুকেছিলাম প্যাকিংয়ের ওখানে, তখন ওদের স্টেজটা কিন্তু অনেকখানি ওপরে, তা গাড়ি তুলতে কিন্তু খুব চাপ হয়েছে। সুমিতার গাড়িটা তুলতে যেতে অলরেডি পড়ে যাচ্ছিল, একটা চ্যানেল দিয়েছিল, সেই চ্যানেলের ওপর দিয়ে তুলতে হচ্ছিল, তার মধ্যে আবার ফাঁক ফোকর ছিল, সেখানে কোনো রকমের গাড়িটাকে টেনে হিঁচড়ে তোলা হয়। আমি দেখলাম যে না, তোলা তো যাবে না, চালিয়ে তুললে মঞ্চ বেটার হয়। আমি চালিয়ে উঠিয়ে গেছি। লালমোহনবাবু উঠেছেন, এবার পীতাম্বর উঠলো, এবার বাকি দুজন উঠবেন। গাড়ি উঠে গেছে 4টেই। এবার আমরা অফিসে এসে বসেছি বাকি ফর্মালিটিসের জন্য, তারপর প্যাকিং ট্যাকিং ইত্যাদি হবে। গরমে সব হাল খারাপ হয়ে গেছে, সব একেবারে ঘরমাক্ত কলেবরে, অর্ধেক শক্তি এখানেই শেষ। প্রচণ্ড গরম, বৃষ্টিতেও ভিজেছি, ঘামেও ভিজেছি, গেঞ্জি প্যান্ট সব ভিজে আছে। কিসে ভিজেছে এখনো পর্যন্ত পরিষ্কার বুঝতে পারছি না, ঘামে না জলে। বাপির কাজ কিন্তু করে যাচ্ছে, সব থেকে আমাদের মধ্যে পরিশ্রমী মানুষ, হতেই হবে, পিতামহ ভীষ্ম, সব দিক নজর রাখতে হয়। আমার এই এটা নিয়ে সমস্যা ছিল, ভাইজারটা নিয়ে পাওয়া যাচ্ছিল না কোথাও, তো অঞ্জন একটা নিয়ে এসছে, সেটা লাগছে কিনা এখন দেখে নিতে হবে। প্যাকিং করার লোকজন চলে এসছে, এবার আমাদের বাইকগুলো র্যাপ করা হবে। এই প্যাকিং করবার জন্য যথেষ্ট চার্জ নিয়েছেন বলে মনে হচ্ছিল আমাদের, কিন্তু এর পদ্ধতি দেখে আমরা যথেষ্ট স্যাটিসফাইড হলাম। স্যাডেল ব্যাগ এবং টেল ব্যাগ যার যেরকম ছিল সেগুলোকে প্রথমে প্লাস্টিক শিট দিয়ে মোড়া হলো, তারপর এর ওপর বাবল র্যাপের একাধিক লেয়ার দেওয়া হয়েছে এবং সবশেষে দেওয়া হয়েছে খুব পাতলা প্লাস্টিকের শিট, সেইটা দিয়ে অসংখ্যবার এটাকে প্যাকিং করা হয়েছে, অসংখ্য লেয়ার দেওয়া হয়েছে। এটার ফলে যেটা হয়েছে, একদম না পুরো বাইকটা প্লাস্টারের মতন হয়ে গেছে। যথেষ্ট সেফ হয়েছে, খুব ভালোভাবে প্যাকিং হয়েছে বলে আপাতত মনে হচ্ছে। এখন জানি না ট্রান্সপোর্টের সময় কি দাঁড়াবে, কিন্তু আপাতত আমরা দেখে যথেষ্ট স্বস্তি পাচ্ছি। আর দুটো কথা বলবো এখানে, যে দুটো ট্রেনের সঙ্গে এখানে একটু পার্থক্য দেখলাম। ট্রেনে মিরর বা অন্যান্য অ্যাক্সেসরিজ যদি থাকে সেগুলো খুলে রাখতে হয়, এখানে কিন্তু আমাদের মিরর খুলতে হয়নি, অক্সিলারি লাইট খুলতে হয়নি, যেরকম ছিল তার ওপর দিয়ে এটাকে র্যাপিং করা হয়েছে।
আর ট্রেনে যেমন পুরো ট্যাঙ্ককে ফাঁকা করে পেট্রোল বার করে নিতে হয়, এখানে কিন্তু আমাদের সেটা করতে হয়নি। আমাদের বলা হয়েছিল আপনারা 1-1.5 লিটার মতন তেল রাখতে পারেন, যাতে যে রিসিভিং সেন্টারে আপনারা দিল্লিতে গিয়ে এটাকে পাবেন, বাইকটাকে পাবেন, সেখান থেকে নিয়ারেস্ট পেট্রোল পাম্প অবধি আপনারা আরামসে চালিয়ে যেতে পারেন। তো আমরা কিন্তু পেট্রোল পুরো ফাঁকা করিনি, ট্যাঙ্কে আমাদের 1-1.5 লিটার করে তেল প্রত্যেকেরই রয়েছে। এইটা কিন্তু আরেকটা আমাদের অ্যাডভান্টেজ বলে মনে হলো ট্রেনের থেকে এই সড়কপথে পরিবহনের ক্ষেত্রে। আমাদের সবকটা গাড়ি প্যাকিং হয়ে গেছে। এটা সুমিতের গাড়ি, এটা হচ্ছে অঞ্জনের গাড়ি, এটা হচ্ছে বান্টির গাড়ি, এবং সর্বশেষ হচ্ছে আমার গাড়ি। প্যাকিংগুলো বেশ ভালোই করেছে, সুন্দর প্যাক করেছে, যতখানি পেরেছে এরা করে দিয়েছে। এরপর কপাল। এবার আসি খরচের ব্যাপারটা। তো খরচের এই ডিটেলসটা আমাদের কোন খাতে কিভাবে কি কতটা খরচ হয়েছে সেইটা বাপির মুখ থেকে শুনুন। তা আমরা 4টে বাইক দিয়েছি, তার মধ্যে আমার আর সুমিতের ছিল 200 সিসি করে, বান্টিরটা ছিল 150 সিসি, আর অঞ্জনটা ছিল 250 সিসি। 1 থেকে 149 সিসি পর্যন্ত হচ্ছে একরকম রেট, আর 150 থেকে আপ টু 350 পর্যন্ত হচ্ছে আরেক রকম রেট। ক্যারিং কস্টটা হচ্ছে প্রতিটা বাইকে হচ্ছে 5730 করে, মানে 5730 টাকা করে লেগেছে প্রতিটা বাইকে। আর প্যাকিং কস্ট হচ্ছে বান্টিরটা হচ্ছে তোমার 1250 টাকা, আর আমার সুমিত আর অঞ্জনেরটা লেগেছে হচ্ছে 1500 টাকা করে। এবং যারা এখানে আমাদের প্যাকিং করতে সাহায্য করেছে, এই যে গাড়ি তুলতে সাহায্য করেছে, তারা লাস্টে আমরা যখন বেরিয়ে আসছি তখন আমাদের কাছ থেকে কিছু মিষ্টি খাওয়ার জন্য চেয়েছিল, সেটা আমরা দিয়েছি। সেটা কত দিয়েছি না দিয়েছি আমরা আলোচনা করলাম না। এখানে আমাদের আরেকটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যখন যে আমরা বাইক ট্রান্সপোর্টেই পাঠাবো, এবং তার সঙ্গে সম্ভব হলে আমরা, যেহেতু ওরা অন্যান্য মালপত্রও আর কি ট্রান্সপোর্ট করেন, আমরা আমাদের রাইডিং গিয়ার্সগুলো বা শীতের জামা কাপড়গুলো বা অন্যান্য জামা কাপড় অর্থাৎ ক্যামেরা এবং অন্যান্য কাগজপত্র, হেলমেট, এইটুকু আমাদের সঙ্গে শুধু যাবে, বাকি সব জিনিসপত্র আমরা পাঠিয়ে দেব। তার সিস্টেম হচ্ছে যে প্রত্যেকের জন্য একটা ইন্ডিভিজুয়াল ডকেট হবে। সে আপনি 1 কেজি মাল পাঠালেও একটা ডকেট হবে, তার জন্য 490 টাকা করে লাগে একটা ডকেটে। তাহলে আমাদের 4 জনের জন্য 4টে ডকেট করতে হতো, প্রায় 2000 টাকার মতন খরচ। আর প্রতি কেজি মালের জন্য 20 টাকা করে লাগবে। তো আমাদেরও মোটামুটি ধরুন 4 জনের 100 কেজির কাছাকাছি মালপত্র আমরা পাঠিয়েছিলাম, তো সেখানেও প্রায় 2000 টাকার মতন লাগার কথা, অর্থাৎ টোটাল ডকেট এবং মাল পাঠানোর জন্য 4000 টাকার মতন লাগার কথা। কিন্তু এখানে যিনি ওনার ছিলেন সেই ভদ্রলোক খুব হেল্পফুল ছিলেন, রক্ষিত বাবু, বাপি রক্ষিত। উনি যেটা বলেছিলেন যে আপনারা যখন স্যাডেল ব্যাগে যেভাবে মালপত্র বেঁধে দেন, বেঁধে আর কি রাইড করেন, সেইভাবে বাইকের সঙ্গে বেঁধে দিন স্যাডেল ব্যাগগুলো। আমরা যেটা প্যাকিং করব, র্যাপ করব গাড়িটাকে, সেটা ওই মালের ওপর দিয়েই করব। তাহলে আপনাদের আর এক্সট্রা মালের জন্য ডকেট এবং ওয়েটের জন্য যে টাকাটা, সেই টাকাটা দিতে হবে না। তো সেইটা আমরা একটা কোঅপারেশন পেয়েছিলাম ওনার থেকে, ফলে আমাদের প্রায় 2000 টাকা টোটাল 4 জনের জন্য বেঁচে গিয়েছিল। এবার আমরা পরবর্তী অংশে যাব, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট করে বলুন আপনাদের কেমন লাগলো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটাকে একটু প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের একটা বড় টেনশন ছিল যে আমরা যখন পৌঁছবো তখন আমরা বাইকগুলোকে কি অবস্থায় পাবো, বাইকগুলো যেন গিয়ে অক্ষত দেখতে পারি, এটা একটা বড়। কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে কিন্তু একমাত্র এটা টেনশন রয়ে গেছে, যা টেনশন বাড়িতে ফেলে এসেছি। দিল্লি স্টেশনে পৌঁছানোর পর আমরা বাইক রিসিভ করে যে অনওয়ার্ড জার্নি করেছিলাম, সেই এপিসোডটাতে আমি ডিটেলসে এই মালপত্র সহ আমরা বাইককে কিভাবে পেয়েছিলাম, কিভাবে এগিয়েছিলাম, সেই বর্ণনাটা থাকবে। কিন্তু এই পর্বে জাস্ট একটা সংক্ষেপে শুনে নিন বাপির কাছ থেকে যে আমরা বাইকটাকে কিভাবে দিল্লিতে সেফ এক্সপ্রেসের অফিস থেকে রিসিভ করেছিলাম। খুব সুন্দরভাবে আমরা গাড়িটা পেয়েছি, এবং কোনো মেজর ড্যামেজ কিন্তু আমাদের কাউরই কোনো গাড়িতে হয়নি। এবং গাড়িটা খুব সেফ সাইডে রাখা ছিল গোডাউনের ভেতরে, এবং প্যাকিং একদমই ওরা খোলেনি,
আমরা যাওয়ার পরে আমাদের সামনে সব প্যাকিং খুলেছে এবং কাগজপত্র সই সাবুত করে আমরা গাড়িতে মালপত্র বেঁধে ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। তাহলে বাইক ট্রান্সপোর্টে পাঠাবেন না ট্রেনে পাঠাবেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোধহয় আপনারা যথেষ্ট ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে গেলেন। এইবার আমরা আমাদের অনওয়ার্ড জার্নি শুরু করছি, অর্থাৎ হাওড়া থেকে দিল্লি হয়ে লাদাখ 2.0 সিরিজের বাকি এপিসোডগুলোতে আসছি। পরের এপিসোডে আমরা আসব হাওড়া থেকে দিল্লি অবধি আমাদের রাজধানী এক্সপ্রেসে জার্নির যে অভিজ্ঞতা সেইটা নিয়ে। নট রেকমেন্ডেড, তাই তো? মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এসি। কাছেটা একটু পরিষ্কার হলে ভালো হতো, একটু ঘোলা ঘোলা, ধুলো ময়লা ভর্তি আছে। তো একটা রয়্যাল বিষয় ছিল যার নামে ধারে ভারে ওজনে, সেই ব্যাপারটা কিন্তু একদম চলে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে, মোবাইল চার্জিং পয়েন্টের এই ব্যাপারটা কিন্তু রাত 10টা থেকে সকাল 5টা অবধি পাওয়া যাবে না। অনেস্টলি স্পিকিং, রাজধানী এক্সপ্রেস এই ধরনের খাবার সহ্য করতে পারছি না, অ্যাকসেপ্টেড নয়। চারজনের প্রত্যেকেই কিছু না কিছু ভাবে খাবার নষ্ট করলাম আমরা, জাস্ট খাওয়া গেল না, সিম্পলি খাওয়া গেল না। বেশি পয়সা দিয়ে ফ্লাইটে যাওয়া ভালো। সচিন কত্তার একটা গান মনে পড়ছে, তুমি আর নেই সে তুমি, অনেকটা সেই রকম ব্যাপার। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন লিভিং ইন সলিটর লাদাখ 2.0 সিরিজ। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।